বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ পহেলা ফেব্রুয়ারি, রোজ শনিবার। আজকে মার্কেট বন্ধ। আজকের এই বন্ধের দিনে আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকের আলোচনা অবশ্যই অনেক সংক্ষিপ্ত হবে, কারণ আমি খুব বেশি স্টক নিয়ে আপনাদের সামনে কথা বলবো না। এই যে ৪ টি স্টক নিয়ে আপনাদের সামনে কথা বলবে, সেই ৪ টি স্টক সম্পর্কে আপনারা অনেক বেশি আমাকে রিকোয়েস্ট করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি সেখান থেকে আসলে আপনাদের এই আজকের আলোচনা করার জন্য হাজির হয়েছি। আজকে নির্ধারিত আলোচনা ছিল যে আমি কোন ধরনের স্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছিলাম। আজকের সেই পার্ট 2 দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের অনুরোধের কারণে আমি সেটি আসলে স্থগিত করে শুধুমাত্র আপনাদের অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আজকে প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা আমাকে শোনেন, তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। আমি প্রথমেই যে স্টক নিয়ে প্রথমে কথা বলবো আপনাদের সামনে, সেটি হচ্ছে ওরিয়ন ফার্মা। এই স্টকটি নিয়ে আপনারা অনেক আমাকে রিকোয়েস্ট করেছেন জানার জন্য, বলার জন্য। আপনারা আমাকে বারবার বলেছেন যে আসলে এই স্টকটির গন্তব্য কোথায়, আসলে সে আসলে কি আরো বেশি ডাউন ট্রেন্ডে যাবে কিনা, তার সাপোর্টটা কি রকমের, বা কোথায় এন্ট্রি নিলে প্রফিট টেক করা সম্ভব। অনেক ধরনের প্রশ্ন আপনাদের এই স্টকটি নিয়ে। আজকে এই অরিয়ন ফার্মা নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই। অরিয়ন ফার্মা গতকালকে অর্থাৎ বৃহস্পতিবারের সর্বশেষ জানুয়ারির সর্বশেষ লেনদেন যখন হয়েছিল, সেখানে কিন্তু অরিয়ন ফার্মাকে দেখতে পাচ্ছেন যে একটা বড় ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে। আমি এই স্টকটি নিয়ে ২০শে জানুয়ারি আমি এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমার সম্ভাব্য একটা ছিল যে প্রাইস অ্যাকশন কি ধরনের হতে পারে, সেটি আপনাদেরকে বলেছিলাম যে ৳৩৮ থেকে ৳৩৯ এই লেভেলে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে। তো স্টকটি ভালো ভলিউম গেইন করেছিল। স্টকটি আ একটা পজিটিভ মুভমেন্ট দিয়েই যাচ্ছিল, কারণ একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড ছিল এই স্টকটিতে। বাট পরবর্তীতে এই স্টকটি কিন্তু তার আর প্রাইস অ্যাকশন সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। এখন আপনাদের যে জানার ইচ্ছা, অনেকেই বলেছেন যে ৳৩৭ বা ৩৫ এই লেভেলে অনেকের বাই রয়েছে এই স্টকটিতে। এখন এই স্টকটি থেকে তারা স্টপ লস নিতে চাচ্ছেন। এখন স্টপ লস নেওয়া ঠিক হবে কিনা, এই ধরনের কথা বলেছেন। আমি একটি কথা আপনাদেরকে বলি যে এই অরিয়ন ফার্মা এই স্টকটি খুবই ভালো একটা ফান্ডামেন্টাল স্টক। এতে কোনো সন্দেহ নাই। স্টকটিতে পাবলিক হোল্ডিং রয়েছে অনেক বেশি, 10,76,00,000 শেয়ার রয়েছে অরিয়ন ফার্মাতে। অরিয়ন ফার্মার ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি বা মার্কেট ক্যাপিটাল বা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেটাই বলি না কেন, সেটি কিন্তু খুবই ভালো। আপনারা হয়তো জানেন যে এই স্টকটি কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস সেটি কিন্তু ১,০০০ কোটি টাকার উপরে রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এই স্টকটি। মার্কেট ক্যাপিটাল প্রায় ৭৪১ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল যেটা রয়েছে সেটিও অনেক ভালো, ২৩৪ কোটি টাকা। এখন স্টকটি মার্কেটের যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী আমরা অরিয়ন ফার্মাকে সেভাবে পারফর্ম করতে দেখছি না। ফার্মাসিউটিক্যাল সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটি অনেক বড় একটি সেক্টর। এখানে সেক্টর ওয়াইজ সেভাবে মুভমেন্টও আসেনি, যার কারণে অরিয়ন ফার্মারও কিন্তু মুভমেন্ট হয়নি। এর আগেও অরিয়ন ফার্মা আপনাদেরকে একটু দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অরিয়ন ফার্মা কিন্তু ৳২৯ ৯০ লো ক্রিয়েট করেছিল, ইয়ারলি লো। সেখান থেকে কিন্তু অরিয়ন ফার্মা এই যে হাই, সেই হাইটাতে কিন্তু গিয়েছিল, অর্থাৎ ৳৪৬.৫০ এই লেভেলে হাই কিন্তু গিয়েছিল ৳২৯ এই লেভেল থেকে। এবং পরে আবার শেষে ডাউন ট্রেন্ডে এসে কিন্তু আবারও প্রাইস কারেকশন করে ছোট মুভমেন্ট অব্যাহত রেখেছিল। বাট এখন যেটি হচ্ছে অরিয়ন ফার্মার ক্ষেত্রে, সেটি আজকে গতদিনে যে সে ক্রিয়েট করেছে, অর্থাৎ লো যেটি ক্রিয়েট করেছে ৳৩০.৩০, তার উপরেই কিন্তু শেয়ারটি ক্লোজ দিয়েছে ৳৩১ আ ৭০ এই লেভেলে ক্লোজ দিয়েছে, এবং যে ভলিউমটা সে করেছে অরিয়ন ফার্মা, সেটা কিন্তু অনেক ভালো। ২৬,৫৪,০০০ ভলিউম করেছে, এবং সেই ভলিউমটা দেখেন জানুয়ারি মাসের মানে ২০ তারিখ থেকে দেখেন সে একটা কিন্তু ভলিউমটাকে গেইন করার চেষ্টা করতেছে, এবং ভলিউমটাকে সে কিন্তু ক্রমান্বয়ে ধরে রেখেছে। এবং গতদিনের যে ভলিউমটা ছিল, সেখানেও কিন্তু আমরা সেল প্রেসার থেকে কিন্তু বাই ভলিউমটা অনেক বেশি দেখেছিলাম, যেখানে সেল প্রেসার ছিল ১০ লক্ষ এবং বাই ভলিউম ছিল ১৬ লক্ষ। এখন এখানে যারা এন্ট্রি নিয়েছেন, তারা কিন্তু এই যে লো, অর্থাৎ
এই 28 অক্টোবরের যে মার্কেটে যে দুর্ধর্ষ পতন হয়েছিল আপনারা জানেন, সেই পতনের পরে যে ইয়ারলি লো ক্রিয়েট করে কিন্তু দেশে একটা আপট্রেন্ড দিয়েছিল। এখন এখানে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু অনেক বিনিয়োগকারী এখানে এন্ট্রি নিয়েছেন, অর্থাৎ এইখান থেকে আবারও তারা একটা মুভমেন্ট প্রত্যাশা করছেন বা 30 টাকা বা 29 টাকা 90 পয়সা এই লেভেলে এসে আবারও হয়তো ওরিয়ন ফার্মাটা মুভমেন্টে আসবে। এখন আপনার যদি অনেক বেশি রেঞ্জে বা অনেক বেশি দামে বাই করা থাকে, সেক্ষেত্রে যদি বলি যে 37 টাকার উপরে বা 37 টাকার আশেপাশে এই লেভেলে যদি বাই করা থাকে, তাহলে আপনাকে বলবো যে একটা ওয়েব মেনটেন করতে হবে। সেখানে আমরা যদি বলি যে 35 টাকার উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে। প্রাথমিকভাবে যদি 31 টাকা 70 পয়সা থেকে শেয়ারটি ঘুরে যায় সেক্ষেত্রে। আর যদি না ঘোরে তাহলে সে ইয়ারলি ডাউন ট্রেন্ড আবারও ক্রিয়েট করার সম্ভাবনা তৈরি করেছে। তবে আশা করি শেয়ারটি যেহেতু ভলিউমটা গেইন করেছে এবং ফান্ডামেন্টালি একটা ভালো স্টক, এই মুহূর্তে আমি বলবো যে ওরিয়ন ফার্মা। সেক্ষেত্রে ওরিয়ন ফার্মার এই 31 টাকা 70 পয়সা থেকে মুভমেন্টে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। মুভমেন্টটা আমি যদি বলি সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটি মানে প্রাথমিকভাবে আমি যেটি বলবো যে 34 টাকা 70 পয়সা বা 34 টাকা এই লেভেলে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে, এবং সেটি যদি সে ক্লোজ দিতে পারে তাহলে সে 38 টাকা 50 পয়সা থেকে 39 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। বাট এই মুহূর্তে শেয়ারটির যে আরেকটি বিষয় আপনাদেরকে লক্ষ্য বলতে চাই, সেটি হচ্ছে শেয়ারটির ইপিএস এর যে বিষয়টি, সেকেন্ড কোয়ার্টার যে ইপিএসটি এসেছিল সেটি কিন্তু ভালো আসেনি। দুঃখিত, সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু ভালো আসেনি। আর এই সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো না আসার কারণে শেয়ারটির কিন্তু প্রাইস ফল হয়েছে। এখন তার আরএসআইটাও দেখতে পাচ্ছেন যে 28.68 একেবারে ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং হিস্টোগ্রামের বারেও রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো আশা করা যায় যে শেয়ারটি যে সেল সিনারিওতে রয়েছে এই সেল সিনারিওটা অব্যাহত থাকবে। তবে সেল সিনারিওটা অব্যাহত রাখলেও শেয়ারটিতে আমরা যে একটা সাইডওয়েজ মুভমেন্ট হয়তো দেখবো। আর আদারওয়াইজ আমরা শেয়ারটি এইখান থেকে একটা আপ ট্রেন্ড দেখতে পারবো। এখন যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনারা শেয়ারটি এই 29 টাকা 90 পয়সা থেকে 30 টাকা 30 পয়সা এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। যদি ৩১ টাকা বা ৩২-৩৩ টাকা এই লেভেলে আপনাদের বাই থেকে থাকে তাহলে আপনারা এই লেভেলে লক্ষ্য রাখবেন। যদি এই ২৯ টাকা ৯০ পয়সার নিচে শেয়ারটি চলে যায় সেক্ষেত্রে আমি বলব যে আপনারা এক্সিট হয়ে যাবেন। আর যদি এই ২৯ টাকা ৯০ পয়সা থেকে ৩০ টাকা ৩০ পয়সা বা ৩১ টাকা ৭০ পয়সা বর্তমান যে প্রাইস অ্যাকশন, সেই প্রাইস অ্যাকশনের মধ্যে যদি ঘুরপাক খায় তাহলে আপনারা শেয়ারটিতে থাকেন। শেয়ারটি যেকোনো সময় ভলিউমটা গেইন করবে এবং সেক্টরাইজ যে মুভমেন্ট সেই মুভমেন্টটা পেয়ে গেলে শেয়ারটি কিন্তু আবারও আপ ট্রেন্ডে চলে যাবে। তো এই হচ্ছে মূলত ওরিয়ন ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে বিস হ্যাচারি, এই স্টকটি নিয়েও আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছেন যে বিস হ্যাচারির খেলা কি শেষ কিনা, বিস হ্যাচারি মুভমেন্টে আসবে কিনা। আমি বলি বিস হ্যাচারি দেখেন একটি মাত্র স্টক না, এই আমাদের মার্কেটে গত বছরের পারফর্ম স্টক যদি ২-৪টা থেকে থাকে তার মধ্যে বিস হ্যাচারিটা অন্যতম। বিস হ্যাচারিটা অন্যতম এই কারণে বললাম, বিস হ্যাচারিটা কিন্তু সে প্রাইসটাকে কিন্তু ধরে রেখেছে এবং এই বিস হ্যাচারি নিয়ে অনেক কথা হয়েছিল, অনেক ইনকোয়ারি ছিল বিস হ্যাচারির টাকা পয়সা, বিস হ্যাচারির বিভিন্ন গুজবি নিউজ বা সত্যি কি বলে জমি লিজ নেয়া, মাছ চাষ করা, পোনা উৎপাদন করা, বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ কিন্তু আমরা বিস হ্যাচারিকে নিয়ে দেখেছি। বাট তারপরেও বিস হ্যাচারি কিন্তু পারফর্ম করে গিয়েছে এবং তার প্রাইসটাকে কিন্তু এই খারাপ মার্কেটেও, গত বছরে যে খারাপ মার্কেট আমরা দেখলাম বা এই বছরে এখন পর্যন্ত যে মার্কেটের আচরণ দেখছি, সেখানে কিন্তু বিস হ্যাচারি কিন্তু প্রাইস অ্যাকশনটা ধরে রেখেছে এবং বিস হ্যাচারি দেখেন গত বছরে যে ক্যাশ ডিভিডেন্ড ছিল তার থেকে এই বছরেও কিন্তু ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তারপরে তারা তাদের যে ইপিএস গুলো সেগুলো তারা পজিটিভ করেছে, তাদের ন্যাব বৃদ্ধি পেয়েছে, পি রেশিওটা কমে এসেছে, সবকিছুই কিন্তু ভালো। তারপরেও বিস হ্যাচারি নিয়ে মানুষের বা অন্যান্য অনেকেরই অনেক ধরনের কথা আছে। তো এখন যেটি আমার কাছে বিস হ্যাচারিকে মনে হয় যে বিস হ্যাচারি দেখেন আমরা যদি জানুয়ারির দিকে একটু খেয়াল করি, এইখানে দেখেন 22শে ডিসেম্বরে বিস হ্যাচারির যে ক্লোজিং প্রাইস ছিল সেটি ছিল ৮৬ টাকা ৮০ পয়সা এবং হাই হয়েছিল ৮৮ টাকা। অর্থাৎ হাই থেকে একেবারে ডাউন করেছিল কিন্তু শেয়ারটি এবং সেখান থেকে শেয়ারটি কিন্তু আস্তে, 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 আস্তে একটা মুভমেন্টের মধ্য দিয়ে কারেকশন জোন দিচ্ছে, প্রাইস অ্যাকশন করছে। সবকিছু করে মানে কারেকশন করে, করে কিন্তু সে প্রাইসটাকে আগাচ্ছে। এখন এখানে ভলিউমটা নাই, শেয়ারটির ভলিউমটা নাই। গত কয়েকদিন ধরে শেয়ারটির ভলিউম আমরা দেখতে পাচ্ছি না এবং ভলিউম না
না থাকলে শেয়ারটির প্রাইস অ্যাকশন হলে সেখান থেকে প্রাইস ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা থাকে। যারা বাজারে আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই আলোচনা শুনবেন। আমাদের আলোচনা শুনলে আপনাদের অনেক উপকৃত হবেন। কারণ আপনি যদি আলোচনা শোনেন তাহলে একটি শেয়ারের ফান্ডামেন্টাল বিষয়, তার আরএসআই, তার মুভমেন্ট, তার হিস্ট্রিক্যাল অনেক কিছু, লাইফ সার্কেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখন বিসিএসআরির বিষয় যেটি দেখতে পাচ্ছি যে বিসিএসআরি এখন যে অবস্থাতে রয়েছে, এই স্টকটি যে ১০০ টাকা বা ১০১ টাকার যে হাই ক্রিয়েট করেছিল, এই হাইটার উপরে আবারও কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা সে তৈরি করেছে। বাট গত দিনের যে প্রাইস অ্যাকশনটা করেছে, এই প্রাইস অ্যাকশনটার মধ্যে আমার কাছে একটু গোলমাল মনে হচ্ছে। এই প্রাইস অ্যাকশনটা আমার কাছে যেটা মনে হয় যে ৯২ টাকা ৯০ পয়সা বা ৯২ ৯৩ টাকা এই লেভেলে যদি ক্লোজ দিতে পারতো তাহলে আমার কাছে এটি ভালো ছিল। কিন্তু সে ভলিউমটা কম করেছে। এখানে যে ভলিউম করেছে, সে ক্যান্ডেল করেছে, সেই ক্যান্ডেলের উপরে সে ক্লোজ দিয়েছে। বাট মার্কেটের যে সিচুয়েশন, আমার কাছে মনে হয়েছে যে এটি একটু ফেক প্রাইস অ্যাকশন হতে পারে এবং এই ফেক প্রাইস অ্যাকশনটা হয়তো তারা একটা কারেকশন জোন দিবে এবং সেটা ৯৩ টাকা, আমি আবারও বলি সেটা ৯৩ টাকার এই লেভেলে আবার আসবে। আসার পরে তারপরে সে আবার ভলিউমটা ধরে ধরে আগাবে এবং তার যে ইয়ারলি হাই ১০০ টাকা, আমি যে রিসেন্ট ১০২ টাকা ৬০ পয়সা, সেইখানে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু ১১২ টাকা থেকে ১১৫ টাকা এই লেভেলে বিসিএসআরির একটা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা বিসিএসআরিতে আছেন, আমি বলবো যে আমি নিজেও একসময় বিসিএসআরিতে ছিলাম, বাট এখন নেই। তবে বিসিএসআরিতে যারা আছেন আমি বলবো যে অবশ্যই তারা প্রফিটের মধ্যে আছেন, এটি নিঃসন্দেহে বলা যায়। এবং এই শেয়ারটি অনেক সময় অনেক ভালো ভালো বড় কারেকশন দিয়ে আবারও কিন্তু প্রাইস অ্যাকশন করে। সুতরাং ৫, ১০, ১৫, ২০ এই ধরনের গ্যাপ কিন্তু এই স্টকটিতে সবসময় পাওয়া যাচ্ছে। সুতরাং যারা আছেন আমি বলবো যে তারা ক্যান্ডেল প্যাটার্ন দেখে বাই সেল করলে অবশ্যই এই স্টকটি থেকেও আপনারা ভালো প্রফিট টেক করতে পারবেন। এবং এই শেয়ারটির এখন পর্যন্ত যে ধরনের সিগন্যাল রয়েছে সেটি আপনাদেরকে বলি, আরএসআইটাও বাড়ার আরো ভালো জায়গা রয়েছে। নতুন করে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল সিগন্যালের পরে হিস্টোগ্রামের বারে কিন্তু একটা বাই সিগন্যাল চলে আসে। এমএসিডি ব্লু রেখার উপরে অরেঞ্জ রেখার অবস্থান রয়েছে, মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই শেয়ারটিকে আমি বলবো যে ১০২ টাকা, এই ১০২ টাকা ৬০ পয়সা এই লেভেলটা এবার ক্রস করার একটা জোর সম্ভাবনা রয়েছে। তবে তার আগে শেয়ারটি একটা ছোট কারেকশন জোন ফেস করবে। এখন সেটাই দেখতে হবে আমাদেরকে যে শেয়ারটি কারেকশন জোন শেষ করে তার মুভমেন্টটা অব্যাহত রাখে কিনা। এরপরে এডিএনটেল নিয়ে আপনাদের অনেক জানার ইচ্ছা। আসলে এডিএনটেল নিয়ে তো আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি। ৮৯ টাকা, ৮৪ টাকা, বিভিন্ন সময় আমি এডিএনটেলকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং এডিএনটেল সম্পর্কে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে এটির প্রাইস অ্যাকশন হবে এবং একটা পার্টি হয়তো এই স্টকটিতে ইনভলভ রয়েছে যারা শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে এবং সেটি কিন্তু হয়েছে। এডিএনটেলের এখন দেখেন যে এডিএনটেলের যে ভলিউম সেটি কিন্তু একেবারেই কম। গত কয়েকদিন ধরে সে যে ধরনের ভলিউম করেছে, বাট সে ধরনের কিন্তু প্রাইস অ্যাকশনটা কিন্তু আমরা দেখিনি। বাট আপনি যদি ৯৩ টাকা অর্থাৎ ১৬ই জানুয়ারি এই দিকে যদি যান, এইখানে দেখেন সে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল করেছে। ১৪ই ফেব্রুয়ারি সে কিন্তু একটা কারেকশন জোন দিয়েছে। খুব সুন্দর একটা ক্যান্ডেল করে সে কিন্তু আবারও কারেকশন জোন দিয়ে এবার পরপর ৩ টে রং র্যালি করেছে। অর্থাৎ সেখানে আমরা একটা হল্টেড দেখেছিলাম। তারপরে আমরা ৩ টাকা, ৪ টাকা এই ধরনের প্রাইজের একটা মুভমেন্ট দেখেছিলাম। তো এইখানে এসে শেয়ারটি একটা আনইউজুয়াল, এখানে একটা ভলিউম করে এখান থেকে কিন্তু একেবারে গেমলিং পার্টি বা যারা ইনভলভ ছিল শেয়ারটিতে ৩৬ লক্ষ ভলিউম করেছিল এবং সেখান থেকে তারা বের হয়ে যায়। এখন আপনার কাছে এটি মনে হয় না যে যখন আপ ট্রেন্ডে যায় দেখবেন এই আ শেয়ারগুলো যখন আপ ট্রেন্ডে যায় তখন কিন্তু খুব দ্রুত আপ ট্রেন্ড কন্টিনিউ করে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সে কিন্তু ছোট, ছোট ২-১ টি কারেকশন দেওয়ার পরে যখনই দেখবেন যে একটা বড় হল্ট দিচ্ছে বা বামে হল্ট দিচ্ছে, তখনই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই হল্টে যদি আপনি প্রায় স্টকটি ছেড়ে না দেন তাহলে কিন্তু আবারও আপনাকে ওই ডাউন ট্রেন্ডে, পরবর্তী ডাউন ট্রেন্ডের মুখোমুখি হতে হবে। এডিএনটেল এর ক্ষেত্রেও ঠিক সেরকমটাই ঘটেছে। এডিএনটেল এর যে ধরনের আপ ট্রেন্ডে ছিল, আপনি দেখেন এখানে কারেকশন জোন দিয়ে আবারও কিন্তু সে প্রাইসটাকে ধরে রেখেছে এবং পরে এসে বামে হল্ট করে কিন্তু তারা বের হয়ে চলে গিয়েছে এবং আমরা সাধারণ যারা বিনিয়োগকারী এখানে এন্ট্রিতে ছিলাম তারা কিন্তু লসে পড়ে গেছে। এখন এই এডিএনটেলের যে সাপোর্ট জোন, আমি এর আগেও বলেছিলাম যে এডিএনটেল কিন্তু একটা সাপোর্ট জোনে থাকবে, সাপোর্ট জোনে এসে প্রাইস অ্যাকশন করবে, সেটি কিন্তু করেছে। এখন এই শেয়ারটির ৮৮ টাকা থেকে ৮৫ টাকা, ৮৪ টাকা ৮০ পয়সা এই লেভেলটা হচ্ছে একটা ভালো সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে আমরা এডিএনটেলকে দেখব এবং এডিএনটেল এর এই মুহূর্তে সেল সিনারিও চলছে। এডিএনটেল এর আরএসআই টা অনেক হাই হয়ে গিয়েছিল। আপনারা দেখতে প্রাইস অ্যাকশনের সময় এডিএনটেল এর কিন্তু একটা প্রাইস হাই হয়ে গিয়েছিল। আরএসআই হাই হয়ে গেছে। আরএসআই টা একটা কারেকশন জোন চলছে। তো আশা করি যে এটি আবারও
85 টাকা থেকে 88 টাকা এই লেভেলের একটা কারেকশন জোন করবে এবং সেই কারেকশন জোনের পরে আমরা শেয়ারটিকে আবার আপট্রেন্ড দেখব। তবে অবশ্যই শেয়ারটিতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনার ভলিউমটা দেখতে হবে। যদি ভলিউমটা গেইন করে তাহলে আমরা এই শেয়ারটিতে এন্ট্রি নিব। এরপরে যে স্টকটি নিয়ে আপনাদের আরো বেশি জানার আগ্রহ সেটি হচ্ছে সিনো বাংলা। আমাকে অনেকে বলছেন কেন করছে এমন সিনো বাংলা? আসলে কেন যে এমন করছে সিনো বাংলা, সিনো বাংলাতে দেখতে পাচ্ছেন যে এটা একটা খুবই ভালো স্টক। আ শেয়ারটি ভলিউম পেয়েছে বেশ অনেকদিন পরে শেয়ারটি ভলিউম পেয়েছে। রাইট শেয়ার ইস্যুর পরবর্তী সময়ে আমরা এত বেশি ভলিউম দীর্ঘ সময় ধরে সিনো বাংলাকে দেখিনি। এই স্টকটিতে পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র ১,৯১,০০,০০০ শেয়ার রয়েছে। শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার পজিটিভ নেগেটিভ আসলেও সেকেন্ড কোয়ার্টারটি শেয়ারটি খুবই ভালো করেছে। তার ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো। ন্যাব ভালো, ফান্ডামেন্টালি একটা ভালো স্ট্রং এই সিনো বাংলা মিসকেলিনিয়াস সেক্টরের। আমি এর আগেও বলেছিলাম মিসকেলিনিয়াস সেক্টরে বেশ কিছু স্টক কিন্তু পারফর্ম করছে। আপনারা সেক্টর ওয়াইজ যদি ওইভাবেও মিসকেলিনিয়াস সেক্টরটা সেক্টরের ফার্স্ট এসে মুভমেন্টে দেয়নি, বাট আমার কাছে সবথেকে এই ম্যাসিকুলিনিয়াস সেক্টরের স্টকগুলোকে খুব ভালো লেগেছে। আমি যদি একটু স্পেসিফিক আপনাদেরকে কয়েকটি স্টকের নাম বলি, আমি কাউকে বাই সেল করার কোনো উদ্দেশ্য বলছি না। আমরা যদি আমান ফিডকে দেখেন, অ্যারামিডকে দেখেন, বিএসসি কে দেখেন, জিকিউ বলপেনকে যদি দেখেন, খান ব্রাদার্সের কথা তো বলতেই হবে, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিনো বাংলা, মানে প্রত্যেকটা স্টকই কিছু কিছু গ্যাপ দিয়ে ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে। এছাড়াও হামিকে আমরা দেখেছিলাম জেড ক্যাটাগরিতে যাওয়ার পরেও হামিকে একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম যে শেয়ারটি একেবারে ১১৭ টাকা বা ১১৬ টাকা এই লেভেল থেকে আমরা হামিকে দেখেছিলাম ১২৬ টাকা, ২৭ টাকা এই লেভেলে, ২৯ টাকা এই লেভেলে প্রাইস অ্যাকশন করতে। তারপরে ডিসেম্বরের মাসে হামিকে ৭৫ টাকা থেকে আমরা ১২২-৩১ টাকা এই লেভেলে প্রাইস অ্যাকশন করতে। অর্থাৎ এই যে ম্যাসিকুলিনিয়াস সেক্টরের স্টকগুলো ছিল, এই স্টকগুলোতে কিন্তু ভালো পারফর্ম করছে। ঠিক সেমনটি আমরা সিনো বাংলার ক্ষেত্রেও দেখেছি। সিনো বাংলাও কিন্তু পারফর্ম করছে। বারবারই সে এই লেভেলগুলোতে এসে কিন্তু ভালো করছে। এখানে দেখেন খুব সুন্দর একটি প্যাটার্ন তৈরি করে বসে আছে সিনো বাংলা। আমি আপনাদেরকে একটু আ স ই করে দেখাই, সে ডাব্লু প্যাটার্ন তৈরি করে প্রাইস অ্যাকশন করে। এখানেও সে প্যাটার্ন তৈরি করেছে। এখন আমার কাছে যেটি সাকসেসফুলি মনে হচ্ছে যে শেয়ারটি যদি এই যে লেভেলটা, এই যে লেভেল অর্থাৎ ৪৬ টাকা আ আ ৪৭ টাকার যে লেভেল বা ব্যারিয়ার, এটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু শেয়ারটিকে আমরা ৫০ টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। এবং সিনো বাংলা কিন্তু সেটার জন্য খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত শেয়ারটিতে সেই ধরনের আমরা অপরচুনিটি দেখে আসি। এর আগেও গতকালকে সে ৪৪ টাকা ৪০ পয়সা এই লেভেলে সে হাই ক্রিয়েট করেছিল এবং একটা কারেকশন জোন দিয়েছে। এই কারেকশন জোনটা খুব বেশি আমার কাছে ইফেক্টিভ মনে হচ্ছে না। এই শেয়ারটি যদি এই ৪২ টাকা ৩০ পয়সা, এই যে একটা ৪২ টাকা ৭০ পয়সা বা ৪২ টাকা ৮০ পয়সা এই লেভেলের যে সাপোর্ট, সেই সাপোর্টটা যদি ভেঙে আসে তাহলে শেয়ারটি নিয়ে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। বাট এখন পর্যন্ত যেহেতু শেয়ারটির বাই সিগন্যালে রয়েছে, ভলিউমটাও গেইন করেছে, সুতরাং আমরা এই শেয়ারটিকে একটা প্রাইস অ্যাকশনে দেখব। এবং এই শেয়ারটি দেখেন যে ভলিউমটা, গত দিনের যে ভলিউম, সেখানে কিন্তু বায়ার এবং সেলারদের একটা খুবই ভালো কম্পিটিশন ছিল। তো সেখানেও আমরা শেয়ারটিকে খুব বেশি ডাউন ট্রেন্ডে দেখি নাই। প্রাইস অ্যাকশনটা সবসময় এসে ধরে রেখেছিল। মাঝে এসে সে ৯০ পয়সা ক্লোজ দিয়ে কিন্তু ডাউন ট্রেন্ডে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সে ১০ পয়সার একটা ক্লোজ দিয়েছিল, এখানে একটা ক্লোজ দিয়েছে। তো ছোট, ছোট ক্লোজ দিয়ে কিন্তু সে প্রাইস অ্যাকশনটাকে ধরে রেখেছে। তো আশা করা যায় যে শেয়ারটির আরএসআইটা আরেকটু কারেকশনে আসবে, অর্থাৎ ৪২ টাকা ৮০ পয়সা এই লেভেলে হয়তো আমরা শেয়ারটিকে আসতে দেখব এবং তারপরে কিন্তু শেয়ারটি আবারও একটা রান করবে এবং সেক্ষেত্রে আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন ৪৬ টাকা উপরে দেখবো এবং সেটি যদি সে সাকসেসফুলি করতে পারে তাহলে এই শেয়ারটির গন্তব্য ৫০ টাকার আশেপাশে। এবং আমি যে স্টকগুলো নিয়ে আজকে কথা বললাম, এই স্টকগুলো হল্টেড হলে কিন্তু এবং হল্টেড হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার বিএসএসআরির হল্টেড হওয়ার সম্ভাবনা আছে, এডিএনটেলের, সিনো বাংলা, অরিয়ন ফার্মা, প্রতি ৪টি স্টকের কিন্তু হল্টেড হওয়ার সময় সুযোগ রয়েছে। সুতরাং এবং ভালো ভলিউম ধরে রেখেছে, বাট কিছু স্টকের প্রাইস অ্যাকশনটা সেভাবে হয়নি, বিশেষ করে অরিয়ন ফার্মার। তো সিনো বাংলার ক্ষেত্রে কিন্তু সেটি ভিন্ন। সিনো বাংলা কিন্তু হল্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই শেয়ারটি আরো ভালো করার পসিবিলিটি রয়েছে। সুতরাং যাদের কাছে আছে আমি বলব যে শেয়ারটিতে আপনারা থাকতে পারেন। বাট
যদি কারোর ভালো প্রফিট টেক থেকে প্রফিট থাকেন, যদি 41 টাকা বা 38 39 টাকায় যদি কারো বাই থাকে, তাহলে আপনার প্রফিট টেক করে নেওয়াটা কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তো এই হচ্ছে আজকের এই ৪ টি স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।